নমস্কার বন্ধুরা, গল্পের জাদুঘর চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমরা এখন পড়ছি নারায়ণ সান্যালের কাটা সিরিজের অন্যতম বিখ্যাত উপন্যাস সারমেয় গেন্ডুকের কাটার তৃতীয় খণ্ড। মেদিনীনগরের প্যামেলা জনসন মারা গেছেন কিছুদিন আগে, কিন্তু মারা যাওয়ার আগে তিনি একটা চিঠি লিখে গেছিলেন বিখ্যাত ক্রিমিনাল লয়ার পি.কে. বাসুর উদ্দেশ্যে। তার মনে হয়েছিল যে তার আশপাশে যারা আছেন এবং তার যারা আত্মীয় স্বজন, তাদের মধ্যে কেউ হয়তো তাকে মারতে চাইছে বা তার কোনো ক্ষতি করতে চাইছে। মন থেকে তিনি ব্যাপারটা মেনে নিতে না পারলেও কোথাও একটা তার মনে সন্দেহের কাঁটা খচখচ করে উঠেছিল তার মৃত্যুর প্রায় 2 মাস আগে। তাই একটা চিঠি তিনি লিখে রেখে গেছিলেন পি.কে. বাসুর জন্য। কিন্তু পি.কে. বাসু যখন চিঠিটা হাতে পেলেন, তখন বেশ কিছুদিন কেটে গেছে, প্রায় 2 মাস কেটে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি প্যামেলা জনসনের বাড়িতে কারা কারা আছেন এবং তাদের চরিত্র কিরূপ। আর প্যামেলা জনসন মারা যাওয়ার আগে আরেকটা কাণ্ড করে গেছেন। তিনি তার সমস্ত সম্পত্তিটা তার সহচরী মিনতিকে দিয়ে গেছেন। কেন এই কাজটা করলেন প্যামেলা জনসন, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। কি সন্দেহ করে তিনি এই কাজটা করেছিলেন, সেটা জানতে আমাদের পড়তে হবে তৃতীয় খণ্ডটা। চলুন, আর বকবক করে আপনাদের সময় আর ধৈর্য নষ্ট করব না, সরাসরি চলে যাই গল্পে। খুব ভালো থাকবেন, গল্প শুনুন মজা করে, আর প্লিজ একটুখানি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে জানাবেন আবার কি কাটা সিরিজই পড়বো পরের গল্পটা, নাকি অন্য কোনো উপন্যাস পড়বো। কি উপন্যাস শুনতে চান একটু জানান, তাহলে পরে সেই অনুযায়ী আমরা রেডি হব। খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন। নমস্কার। ওই 6 তারিখেরই ঘটনা, সোমবার রাত 10টা। কাল পামেলার জন্মদিন, 7ই এপ্রিল। অতিথিরা যে যার ঘরে চলে গেছে। প্যামেলা তার দ্বিতলের ঘরে বসে নিত্য কর্মপদ্ধতি অনুসারে হিসাবের খাতায় সবকিছু লিখে নিচ্ছিলেন। সামনে একটা টুলে বসে আছে মিনতি, তার হাতে একটা নোট বই, কি কি খরচ হয়েছে তার হিসাব লেখা। গৃহস্বামিনী যোগটা শেষ করে বললেন, ব্যাংক থেকে যে টাকাটা তুলেছি, সে টাকাটা কোথায় রেখেছো? নিচে, হল ঘরে ম্যাডাম, ড্রয়ারে। যেখানে থাকে। না না, টাকা কড়ি ওরম ছড়িয়ে রেখো না, হয় তোমার আলমারিতে রেখো, না হলে আমাকে রোজ দিয়ে যেও, বুঝলে? মিনতি আদেশটা বুঝতে পারে, কিন্তু তার অন্তর্নিহিত বার্তাটি হৃদয়ঙ্গম করতে পারে না। তবে আদেশ তামিল করাতে সে অভ্যস্ত। বলল, আচ্ছা মা। এবার গৃহস্বামিনী যা বললেন তাতে অদ্যপান্ত গুলিয়ে গেল। আচ্ছা মাও জোগালো না তার মুখে। এমন বিচিত্র কথা সে তার 3 বছরের চাকরি জীবনে কখনো শোনেনি। প্যামেলা বলছিলেন, কাল আমার জন্মদিন, মনে আছে নিশ্চয়ই? কাল সকালে পুরো শিবতলায় আমার নামে 20 টাকার পুজো দিয়ে আসবে। তোমরা সবাই বাবার প্রসাদ পেও। তুমি, মোহন, শান্তি, ছেতিলাল, সরজু, সবাই। মিনতিকে নিরুত্তর দেখে আবার বললেন, কি বললাম বুঝলে? আগে হ্যাঁ মা। না মানে, আপনি তাহলে ইয়ে ঠাকুর দেবতা মানেন? আহ, আমি যে মানি না তা তুমি জানো মিন্টি, কিন্তু এটা করলে তোমরা সবাই তৃপ্তি পাবে এটাও আমি জানি। এ বুড়ি পটল তুললে তোমাদের কিছু লাভ নেই, বরং চাকরিটা খোয়াবে। তাই তোমাদের আন্তরিক কামনাটা জোরদার করা আমার কর্তব্য। কি নিদারুণ অভিমানে উনি এই কয়েকটা কথা বললেন, তা বুঝবার মতো মিনতির না ছিল বুদ্ধি, না ছিল শিক্ষা। সে খুশিহাল হয়ে ওঠে। কর্ত্রী খ্রিস্টান, তার পরিচারকবৃন্দ অধিকাংশই হিন্দু। আগেকার দিন হলে খ্রিস্টান বাড়িতে অন্নগ্রহণ করায়
ওদের সবার জাত যেত। এখন দিনকাল পাল্টেছে, জাত অত সহজে যায় না এরকম আলোকপ্রাপ্ত শহরে। মিনতি বললেন, আপনার পেটতয় হবে না মা, কিন্তু ঠাকুর মশাই সত্যি পিশাচ সিদ্ধ। কথাটা পিশাচ নয়, পিশাচ। তা তুমি কেমন করে জানলে? দেখেছি কি না, প্ল্যানচেটে তো তিনি ভূত প্রেত নামাতেন। মানে ভূত ঠিক না মা, অশরীরী আত্মা সব, যারা একদিন এই আপনার আমার মতো জীবিত ছিল। প্ল্যানচেট ব্যাপারটা জানা ছিল প্যামেলার। প্রিয়জনেরা একে একে বিদায় নেওয়ার পর নিঃসঙ্গ পামেলা জনসন এককালে সেদিকে ঝুঁকেছিলেন। সরলা, কমলা, বিমলা অথবা ববের আত্মাকে নামিয়ে এনে এই মরকতকুঞ্জের নিভৃত কক্ষে দু চারটে ভালোবাসার কথা বলার প্রচেষ্টা। ইংরেজি বই এনে চেষ্টা করে দেখেছেন, কিন্তু কেউ কোনোদিন আসেনি। বুঝেছিলেন এসব নেহাতি বুজরুকি। বিশ্বাসপ্রবণ মানুষের মাথায় কাঁঠাল ভাঙার ধান্দায় এক জাতের সুযোগ সন্ধানী মানুষ এসব কথা প্রচার করে। আজ জীবনের শেষ প্রান্তে পৌঁছে আত্মীয় স্বজনের নির্লজ্জ লোলুপতা দেখে তিনি হয়তো মনে মনে কিছুটা বিপর্যস্তই হয়েছিলেন। প্রশ্ন করেন, তুমি স্বচক্ষে দেখেছ? দেখেছি মা, অনেকবার দেখেছি, অনেক অনেকবার। কি দেখেছ? ঠাকুর মশাই আর সতীমা ঘর অন্ধকার করে প্ল্যানচেট করেন। স্বর্গ থেকে এক একদিন নেমে আসে এক একজন। ঠাকুর মশাই তাকে প্রশ্ন করলে তিনি জবাব দেন মা। মৌখিক জবাব না, লিখে লিখে। আমি মিলিয়ে দেখেছি, নিশ্চয় সত্যি মা। প্যামেলা যেন কি ভাবছেন, তার দৃষ্টি একটি কুলঙ্গিতে নিবদ্ধ। মিনতি সাহস পেয়ে বলল, গত মঙ্গলবার এসেছিলেন একজন বিরাট পুরুষ। নামের অর্ধ অক্ষরটুকু জানালেন তিনি জ। ঠাকুরমশাই বলে না দিলে আমি বুঝতেও পেরেছিলাম তিনি কে। তিনি অনেক কথা বললেন, মেদিনীনগরের সবাইকে আশীর্বাদ করলেন। আর একটা কথা বললেন, যার মানে আমি তো ছাড় ঠাকুরমশাই নিজেই বোঝেনি। মনে হলো উনি বললেন, এক ঘরে বাবার ব্রহ্মতালুতে উকিলটা লুকিয়ে আছে। পামেলার কি যেন হলো, চট করে উঠে দাঁড়ালেন তিনি। বললেন, রাত অনেক হয়েছে মিন্টি, এবার আমি শোবো। যাও, ঘরে যাও। মিনতি শশব ব্যস্ত হয়ে প্রস্থান করল। পামেলা প্রার্থনান্তে শয়ন করলেন তার শয্যায়। ঘুম কিন্তু এলো না কিছুতেই। এমন নিদ্রাহীন রাত্রি মাসে ৫-৭টা আসে, এতে উনি অভ্যস্ত। কিছুতেই স্লিপিং পিল খাবেন না। বলেন, দুর্বল মানুষেরা ওসব খায়। দুরাত্র না ঘুমোলে মানুষ মরে না। শরীরের নাম মহাশয়। বাকি দুদিন বেশি ঘুমিয়ে শরীর তার পাওনা গন্ডা ঠিক পুষিয়ে নেবে। এমন নিদ্রাহীন রাত্রে তিনি ঘাসের চটি পরে সারা বাড়ি ঘুরে বেড়ান। এটা ঠিক করেন, ওটা শরীরে নাড়িয়ে দেন, পায়চারি করেন ক্রমাগত। তারপর ক্লান্ত শরীরে শেষ রাতের দিকে আপনিই ঘুমিয়ে পড়েন। আজ ঘুম না আসার অবশ্য যথেষ্ট কারণ আছে। আগামীকাল সেই তার ক্লান্তিকর জন্মদিন, ৭২ হবার শুভ লগ্ন। তার মৃত্যুকামী একদল ওয়ারিশের সেই বীভৎস গান, হ্যাপি বার্থডে টু ইউ। উপায় নেই, ভদ্রতার মুখোশ এঁটে এ অত্যাচার প্রতি বছর সয়েছেন, এবারও সইবেন। কিন্তু মিন্টি ওটা কি বলল? এক ঘরে বাবার ব্রহ্মতালুতে, ওটা কি এক ঘরের বদলে ও ঘরে? উকিলটা কি উইলটা? অনেক অনেক দিন আগেকার একটা ঘটনা মনে পড়ে গেল পামেলার। জোসেফের মৃত্যুর পর তার কোনো উইল খুঁজে পাওয়া যায়নি, অথচ তার অ্যাটর্নি বলেছিলেন জোসেফ একটা উইল করে নিজের কাছে রেখেছিলেন। তন্ন তন্ন করে খুঁজেও ওরা ভাই বোন সেই কাগজখানি উদ্ধার করতে পারেনি। তাতে অবশ্য প্রবেট পেতে অসুবিধা হয়নি তাদের। ওরা কয়জনই ছিল আইনানুগ ওয়ারিশ। আর কোনো দাবিদার এসে উপস্থিত হয়নি মৃত জোসেফ হালদারের সম্পত্তি দাবি করার জন্য।
তার প্রায় 10 বছর পর পামেলা উইলখানি খুঁজে পান। সন্তানদেরই সম্পত্তি দিয়ে গেছেন জোসেফ হালদার। ততদিনে সরলাও কত, কিন্তু সেই উইলখানি খুঁজে পেয়েছিলেন এক বিচিত্র স্থান থেকে। ওক রুমে ঠাকুরদার ছবিখানি পেরে নামিয়ে ঝাড়পোছ করতে গিয়ে দেখলেন অয়েল পেন্টিং এর পেছনে একটা গুপ্ত বোতাম। সেটা টিপতেই একটা ছোট কুলুঙ্গির পাল্লা খুলে গেল। আশ্চর্য! তার ভেতরে জোসেফের একটা ডায়েরি, কিছু গিনি আর তার স্বহস্তে লেখা উইল। এই বিচিত্র ঘটনার কথা বুড়ো শিবতলার পূজারী ঠাকুরমশাইয়ের তো জানার কথা না। তাহলে কিভাবে ওই কথাটা লেখা হলো প্ল্যানচেট কাগজে? এক ঘরে বাবার ব্রহ্মতালুতে উঠে পড়লেন উনি। গায়ে একটা গাউন জড়িয়ে নিলেন, যদিও গরম পড়তে শুরু করেছে। পায়ে গলিয়ে নিলেন ঘাসের চটিজোড়া। ওর হঠাৎ ইচ্ছা হলো নিচে বাবার ঘরে গিয়ে অয়েল পেন্টিংটার সামনে গিয়ে দাঁড়াবে। নিঃশব্দে দ্বার খুলে বেরিয়ে এলেন করিডরে। স্তিমিত একটা বাল্ব জ্বলছে, সারা রাতি জ্বলে। নিচে একটা লাইট জ্বলছে। মিনতি এই দুটি রাতে নেভায় না। সে জানে মাসের মধ্যে 5-7 দিন এই বৃদ্ধা নিদ্রাহীন অবসর যাপন করেন অশান্ত পদচারণে। উনি পায়ে পায়ে এগিয়ে এলেন সিঁড়ির কাছে। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ডান হাতখানা বাড়িয়ে দিলেন রেলিংটা ধরবেন বলে। আর ঠিক তখনই কার্যকারণ সূত্র বোঝা গেল না, মনে হলো তিনি শূন্যে ভাসছেন। দুহাত বাড়িয়ে রেলিংটা আঁকড়ে ধরতে চাইলেন, পারলেন না। উল্টে পড়লেন সিঁড়ির ধাপে, গড়গড়িয়ে নিচের দিকে। তার চিৎকার এবং পতনজনিত শব্দে ঘরে ঘরে আলো জ্বলে উঠল। হয়তো অনেকে জেগেই ছিল, রাত 10:30টাও তো হয়নি। মুহূর্ত মধ্যে সবাই ছুটে এলো অপস্থলে। প্যামেলা কিন্তু জ্ঞান হারাননি, কিন্তু সর্বাঙ্গে তীব্র বেদনা। সিঁড়ির শেষ ধাপে পড়ে আছেন তিনি। দেখতে পাচ্ছেন অনেকগুলো মুখ। মিনতি দুহাত উৎক্ষিপ্ত করে মরা কান্না শুরু করেছে। তার কথাগুলো বোঝা যাচ্ছে না। টুকুর পরনে একটা নীল সিল্কের কি যেন, আর হেনার মাথায় একগাথা কি যেন। চৈতন্যর শেষ প্রান্তে থেকে বৃদ্ধা শুনতে পেল সুরেশের কণ্ঠস্বর। সে একটা লাল বল উঁচু করে সবাইকে দেখাচ্ছে। বলছে, ফ্লিসি হতভাগার কাণ্ড। এই দেখো বলটা সিঁড়ির মাথায় পড়েছিল। বড় পিসি তাতেই পা দিয়ে। না, তখনও জ্ঞান হারাননি তিনি। এবার শুনতে পেলেন একটি আত্মপ্রত্যয়ী কণ্ঠস্বর। তোমরা সবাই সরে দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও। ডক্টর প্রীতম ঠাকুর। প্যামেলা আশ্বস্ত হলেন সেই কণ্ঠস্বরে। প্রীতম পরীক্ষা করে বলল, মনে তো হয় হাড়টা আর ভাঙেনি, জ্ঞান আছে এখনো। দুহাতে করে পাজা কোলে করে বৃদ্ধাকে তুলে নিল সে। ওরা কোনো ঘুমের ঔষধ তাকে দিয়েছিল কিনা জানেন না। টানা 4-5 ঘন্টা কিন্তু উনি অঘোরে ঘুমিয়েছেন। তারপর আচমকা ঘুমটা ভেঙে গেল একটা পরিচিত শব্দে। ঘৌ ঘৌ নয়, কুই কুই। চোখ খুলে বৃদ্ধা লক্ষ্য করলো পাশেই বসে আছে মিনতি। বসে বসেই ঘুমাচ্ছে সে ঘাড় গুজে। ফ্লিসির কুই কুইটা তার কানে গেছে। চট করে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। একটু পরেই সদর দরজা খোলার শব্দ, তারপর মিনতির চাপা কণ্ঠস্বর। হতভাগা বাদর, কর্ত্রীর এখন তখন, আর তুই সারা রাত পাড়া বেড়াচ্ছিস। প্যামেলার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু তার মস্তিষ্ক ঠিকই কাজ করছে। ওর মনে পড়ে গেল মাসের মধ্যে 5-7 দিন তিনি নিজে যেমন নৈশবিহার করে থাকেন, ঠিক তেমন ফ্লিসিও করে। তফাৎ এই, উনি নৈশবিহার সারেন মরকতকুঞ্জের ভেতরে, আর ফ্লিসি বাইরে। তফাৎ এই, গৃহকর্ত্রী সেজন্য আদৌ লজ্জিতা নন, ফ্লিসি সলজ্জ। এতক্ষণে বৃদ্ধার মনে পড়ল দুর্ঘটনার পর কিসের যেন একটা অভাব বোধ করেছিলেন তিনি। মনে পড়েছে। বাড়ি সত্য সবাই জড়ো হয়েছিল,
কিন্তু একটা অতি পরিচিত সারমেয় গর্জন তিনি শুনতে পাননি। তার মানে ফ্লিসি বাড়িতে ছিল না। থাকলে সবার আগে সে পাড়া মাথায় তুলত। কিন্তু তা কেমন করে হয়? বলটা তাহলে কেমন করে? হঠাৎ মনে পড়ে গেল সুরেশের কথাটা। উনি সিঁড়ির নিচে চিত হয়ে পড়ে আছেন, আর সুরেশ রাবারের বলটা উঁচু করে দেখিয়ে বলছে, এইটার জন্যই বড় পিসি পা হড়কেছিল। তাই কি? সেই খণ্ড মুহূর্তের কথাটা মনে করতে চেষ্টা করলেন পামেলা। পতনের পূর্ব মুহূর্তটা। না, পায়ের তলায় নরম রবারের বলের কোনো স্পর্শ স্মৃতি তো তার নেই। তাহলে হঠাৎ তিনি পড়ে গেলেন কি করে? কেন? না, পেছন থেকে তো কেউ তাকে ঠেলা দেয়নি। ত্রিসীমানায় তখন কেউ ছিল না, কিচ্ছু ছিল না। না, পায়ের তলায় রবার বলটাও তো ছিল না। তাহলে ওই সঙ্গে আরো একটা কথা মনে পড়ে গেল তার। আশ্চর্য, অপরিসীম আশ্চর্য। ওর স্পষ্ট মনে আছে রাত্রে সায়ান্সের পর সবাই যে যার ঘরে চলে যাওয়ার পর তিনি আর মিনতি দোতলায় উঠে আসেন। সরোজ এঁটো বাসনগুলো সরিয়ে টেবিলটা যখন সাফ করছিল, তখনও তিনি নিচের হল ঘরে। ওর স্পষ্ট মনে আছে সরোজ চলে যাওয়ার পর মিনতি সদর দরজা বন্ধ করলো। ওরা দুজন দোতলায় উঠে এলেন। তখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওর নজরে পড়েছিল রাবারের বলটা সিঁড়ির নিচে পড়ে আছে। নিচে, অর্থাৎ দোতলায় নয়। ঠিক মনে পড়ছে না উনি কি মিন্টিকে বলেছিলেন বলটা সরিয়ে রাখতে, নাকি বলবেন ভেবেছিলেন। বলেননি? সে যাই হোক, বলটা উপরে উঠে এলো কি করে? ফ্লিসি মুখে করে আনতে পারে না, কারণ তার আগেই সদর দরজা বন্ধ হয়ে গেছে। ফ্লিসি নিশ্চয়ই তার আগেই বেরিয়ে গেছে, এই শেষ রাত্রে ফিরল। তাহলে কে বলটা উপরে নিয়ে এসেছিল? আদৌ এসেছিল কি? না, আসেনি। সুরেশের ডিডাকশনটা ভুল। পতনজনিত দুর্ঘটনার হেতু ওই রবার বলটা নয়। বল নয়, কলার খোসা নয়, পেছন থেকে কেউ ঠেলে দেয়নি ওনাকে, তার মাথাও ঘোরেনি। তাহলে তিনি পড়ে গেছেন কি করে? কেন? হঠাৎ একটা নিরতিশয় আতঙ্কের আভাস পেলেন যেন। আতঙ্কেরই শুধু নয়, নিরতিশয় গ্লানি, লজ্জা। তাই কি? এখন নয়, এখন তার স্নায়ু দুর্বল, শরীর অবশ। কিন্তু কথাটা ভুললে চলবে না। যথোপযুক্ত ব্যবস্থা তাকে নিতেই হবে। সুসময় একটু সামলে উঠলেন। 17ই এপ্রিল, 10টা দিন কেটে গেছে ইতিমধ্যে। বাড়ি ফাঁকা, সবাই যে যার মতো চলে গেছে নিজের পরিচিত গণ্ডিতে। এবারে এই 72-এর ঘাটে এসে ওকে আর সেই ক্লান্তিকর খ্যানখ্যানানিটা শুনতে হয়নি। হ্যাপি বার্থডে টু ইউ। অনিমন্ত্রিত এসেছিলেন দুজন শুভেচ্ছা জানাতে, পিটা দত্ত আর উষা বিশ্বাস। জন্মদিনের সন্ধ্যায় তিনি শয্যাশায়ী। ওরা চারজন, সুরেশ, টুকু, হেনা আর প্রীতম, মরকতকুঞ্জে থেকে যেতে চেয়েছিল সেবা শুশ্রূষা করতে। প্রিয়কর্ত্রী সম্মত হননি। সবিনয়ে কিন্তু দৃঢ়ভাবে প্রত্যেককেই প্রত্যাখ্যান করেছিলেন। বুড়ির যেন ভদ্রলোকের এক কথা, চিরটা কাল তো একলা একলাই কাটিয়েছি, ফাঁকা বাড়ি না হলে আমি শান্তি পাবো না। আসিস, তোরা আবার আসিস, কিন্তু তার আগে আমাকে একটু সামলে নিতে দে। অতিথিরা বিদায় হওয়ার পর প্রথম কয়েকটা দিন প্যামেলা শুধু চিন্তা করেছেন। ডক্টর পিটার দত্ত ওকে বারণ করেছেন চিন্তা করতে, বলেছেন মনটা প্রফুল্ল রাখতে। কারণ ইতিমধ্যে ওর রক্তচাপটা, যেটা এতদিন কখনো বেয়ারাপানা করেনি, নানা রকম অবাধ্যতা শুরু করেছে। ডক্টর দত্তর সাথে ওর সম্পর্কটা একটু অন্যরকম। দুজনেরই 70-এর ওপর বয়স, দুজনে দুজনকে চেনেন 50-60 বছর ধরে। ডক্টর দত্তের চোখে যুবতী প্যামেলার সেই মোহিনী মূর্তিটি আজও মুছে যায়নি। তিনি বাল্য বান্ধবীকে নাম ধরেই ডাকতেন। বলেছিলেন, 11টা সিঁড়ির ধাপ গড়িয়ে পড়লে আর একখানাও হাড় ভাঙতে পারলে না প্যামেলা, ইটস শেয়ার ডিসগ্রেস। আশ্বাস দিতেন, কিচ্ছু হয়নি তোমার, পরের সপ্তাহে আবার নিচে নামবে তুমি।
আগেকার মতো আমাকে নেমন্তন্ন করে নিজে হাতে বানানো পাম কেক খাওয়াবে। ওর অসুখটা এবার সারছে না শুধু ওই দুশ্চিন্তায়। ঘটনার পারম্পর্য খুঁজে পাচ্ছিলেন না তিনি। ইতিমধ্যে প্রায় প্রত্যেক দিনই উষা বিশ্বাস এসে দেখা করে গেছেন ফুলের তোড়া হাতে। তাকেও কিছু মন খুলে বলতেই পারেননি। এ কথা কি মন খুলে বলা যায়? তবে ব্যবস্থা নিয়েছেন। আজ সকালেই কলকাতায় ওর অ্যাটর্নি প্রবীর চক্রবর্তীকে যথাযথ নির্দেশ দিয়েছেন। আশা করেছেন ২-৪ দিনের মধ্যেই তিনি এসে পড়বেন। কিন্তু তাতে ভবিষ্যৎকেই শুধু নিয়ন্ত্রণ করা যাবে, অতীতটা কিন্তু উদ্ঘাটিত হবে না। কেমন করে এটা হলো? বিগত ঘটনার রহস্যজাল ভেদ করতে না পারলে তিনি যে কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না। একতলা থেকে কিভাবে রবার বলটা দোতলায় উঠে গেল? যদি না গিয়ে থাকে, যায়নি বলেই তার ধারণা, কারণ সেই বিশেষ মুহূর্তে পায়ের তলায় একটা নরম রবারের বলের স্পর্শটাকে কিছুতেই স্মরণে আনতে পারছিলেন না তিনি। তার একমাত্র অনুসিদ্ধান্ত, হঠাৎ বিদ্যুৎ স্পষ্টের মতো একটা কথা তার মনে পড়ে গেল। অসতর্ক মুহূর্তে বলে উঠলেন, জগদানন্দ সেন। মিনতি শুয়েছিল মাটিতে মাদুর পেতে। উঠে বসে বলল, কিছু বললেন মা? হ্যাঁ, আমার চিঠি লেখার সরঞ্জামটা নিয়ে এসো তো মিনতি, আর ওই সঙ্গে টেলিফোন ডাইরেক্টরিটাও আনবে। একটু পরেই ফিরে এলো মিনতি হুকুম তামিল করে। হাত বাড়িয়ে সবকিছু নিলেন, কিন্তু আবার নিরুৎসাহিত হয়ে পড়েছেন যেন। ওর মনে পড়ে গেছে বালিগঞ্জ সার্কুলার রোডে জগদানন্দ সেন মহাশয় পরলোক গমন করেছেন। জগদানন্দই ওকে বলেছিলেন সেই বিচিত্র বিচক্ষণ ব্যারিস্টারটির কথা, ক্রিমিনাল সাইডের ব্যারিস্টার অ্যাট ল, যিনি জগদানন্দর কেসটা জিতিয়ে দিয়েছিলেন, ফাঁসির আসামি জগদানন্দকে মুক্ত করেছিলেন এবং কে তার ভাইপো যোগানন্দকে হত্যা করেছিল তা খুঁজে বার করেছিলেন। তার চেয়েও বড় কথা, জগদানন্দের কি একটা পারিবারিক অত্যন্ত গোপন সমস্যা এমন ভাবে সমাধান করেছিলেন যাতে কেউ কিচ্ছু জানতে পারেনি। কি যেন নাম সেই ব্যারিস্টারের? কিছুতেই তো মনে পড়ছে না। জগদানন্দের বাড়িতে টেলিফোন আছে, হয়তো জগদানন্দের নাতনিটিকে টেলিফোনে পাওয়া যেতে পারে। কিন্তু মরকতগঞ্জে আবার টেলিফোন রাখা আছে একতলার হল ঘরে। উনি প্রায় উত্থান শক্তি রহিতা। মিনতির দ্বারা তো এই কাজ সম্ভব নয়। নামটা ওর কিছুতেই মনে পড়ছে না, কিন্তু মনে তো করতেই হবে। আপাতত মিনতিকে বললেন, থাক, এখন চিঠি লিখবো না, এগুলো রেখে এসো যাও। মিনতি হুকুমের চাকর আবার সেসব সরঞ্জাম সে রেখে এলো নিচের ঘরে। হয়তো এখনই কর্ত্রী আবার চিঠি লিখতে চাইবেন, তাহলে জায়গা জিনিস জায়গাতেই রাখতে হবে। এ হচ্ছে মরকতকুঞ্জের আইন। চিঠির সরঞ্জাম যথাস্থানে রেখে ফিরে এসে মিনতি বলল, বই টই পড়বেন মা? কোনো গল্পের বই এনে দেব? লাইব্রেরি থেকে কিছু বই এনেছো? কই দেখি। হ্যাঁ মা, এনেছি। আপনি যেগুলোর নাম লিখে দিয়েছিলেন তার একখানাও পাইনি। দাশুবাবু নিজে থেকে এই গোয়েন্দা বইটা দিল, বলল খুব জমাটি বই। দাশু তো বলবেই, ও শুধু গোয়েন্দা গল্পই পড়ে কিনা। কি নাম বইটার? দাঁড়ান, এনে দেখাই, আমার ঘরে আছে। কিসের কাঁটা যেন, পি কে বাসু গোয়েন্দা সিরিজের। দ্যাটস রাইট। প্রায় লাফিয়ে উঠে বসলেন পামেলা জনসন। মিনতি চমকে ওঠে। সে নিজে গোয়েন্দা বইয়ের পোকা, কিন্তু কর্ত্রী ডিটেকটিভ বই কদাচিৎ পড়েন। লাইব্রেরিয়ান দাশুবাবু প্রায় জোর করে এই বইখানা গুছিয়েছেন। বলেছে, নিয়ে যান, আপনার তো ভালো লাগবে, ম্যাডামেরও দারুণ লাগবে। মেরিনগরে অনেকেই প্যামেলা জনসনকে ম্যাডাম বলেন। মিনতি বলে, নিয়ে আসি তাহলে মা। শিওর, শুভস্য শীঘ্রম, এখনই বখেরা চুকিয়ে দিতে চাই। মিনিট পাঁচেক পর মিনতি নিজের ঘর থেকে লাইব্রেরির বইটা নিয়ে এলো। তার মাঝামাঝি পড়া হয়ে গেছে,
কিন্তু কর্ত্রী যখন দ্যাটস ইট বলে ওরম লাফিয়ে উঠেছেন, তখন তিনি আগে পড়ুন। বইখানা নিয়ে সে ফিরে এলে তেলে বেগুনে জ্বলে উঠল প্যামেলা। এ কি ইডিয়েট, বইটা নিয়ে আসতে কে বললো তোমায়? আমার চিঠি লেখার প্যাডটা চাইলাম না আমি, প্যাড কলম, কুইক, শিগগির যাও। মিনতি কোনো ক্রমে সামলে নেয় নিজেকে। আবার নিচে যেতে হয় তাকে, নিয়ে আসতে হয় লেখার সরঞ্জাম। হাত বাড়িয়ে সেগুলি গ্রহণ করে প্যামেলা বলেন, তোমার ওই গোয়েন্দা গল্পের বইটার মাঝখানে একটা চুলের কাটা গোজা আছে, তার মানে তুমি ওটা আধা আধি পড়েছ, কারেক্ট? মিনতি স্বীকার করে নেয়। দ্যাটস অল রাইট, বইটা নিয়ে যাও, ঘন্টাখানিক পর আমার হরলিক্সটা নিয়ে এসো। আর শোনো, এই 1 ঘন্টার মধ্যে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, বুঝলে? ঘাড় নেড়ে সায় দিয়ে মিনতি চলে যাচ্ছিল। তাকে ফিরে আবার ডাকলেন তিনি। শুনো, এখনই তোমায় গালমন্দ করেছি বলে রাগ করনি তো? মিনতি লজ্জা পায়, মাথা নেড়ে বলে সে কিছু মনে করেনি। দ্যাটস আ গুড গার্ল। বকে কে? বকে মা, কারণ মা ভালোবাসে, নয় কি? যাও। নিঃশব্দে নিষ্কান্ত হয় মিনতি মাইতি। পামেলার কথাটা তার মনে লাগে। কর্ত্রী মাঝে মাঝে খেকিয়ে ওঠেন বটে, কিন্তু মনটা তার বড্ড সাদা। মিনতিকে ভালোবাসেন। ভালোবাসার জিনিসটা মিনতি বড় একটা পায়নি। 3 কুলে তার কেউ নেই। শৈশবেই বাপ মাকে হারিয়েছে, থাকার মধ্যে আছে এক খুড়তুতো দাদা, সে তো খোঁজ খবরই নেয় না। সৌভাগ্যই বলতে হবে যে ঝিগিরই করতে হচ্ছে না তাকে। ভদ্রঘরের মেয়েটিকে কর্ত্রী একটা সম্মানজনক উপাধি পর্যন্ত দিয়েছেন, মিন্টি ওর সহচরী। লেটার প্যাডটা টেনে নিয়ে গুরুত্বপূর্ণ চিঠিখানা লিখতে বসেন এবার। নামটা নিতান্তই ঘটনাচক্রে মনে পড়ে গেছে। বাসু, প্রসন্ন কুমার বাসু, বার অ্যাটল। টেলিফোন গাইড খুলে তার নিউ আলিপুরের ঠিকানাটাও পেয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা সময় লাগলো ড্রাফটটা ছুঁতে। অনেক কাটাকুটির পর মনে হলো বক্তব্যটা পরিষ্কার হয়েছে। এবার ধরে ধরে ফেয়ার কপি তৈরি করলেন। চিঠির মাথায় তারিখ বসালেন 17/4/1970। প্রথম ড্রাফটটাকে কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন। এবার একটি খাম বার করে চিঠিখানা ভরলেন, নাম ঠিকানা লিখে টিকিট সাটলেন। খামটা বন্ধ করে ঘড়িটা একবার দেখলেন। মিনতির হরলিক্স নিয়ে আসার সময় হয়েছে। না, মিনতি মাইতির হাতে চিঠিখানা ডাক বক্সে ফেলতে পাঠানো যাবে না। মিনতি গল্পের পোকা, গোয়েন্দা গল্পের বিশেষ করে। তাকে জানানো চলবে না যে ব্যারিস্টার পি.কে. বাসুকে তিনি একটা চিঠি লিখছেন। বিকেলবেলা সরোজু যখন ঘর মুছতে আসবে, তখন তার হাতে চিঠিখানা পাঠিয়ে দেবেন বরং। আপাতত ওটা তোষকের নিচে লুকোনো থাক। এতক্ষণে আমরা আবার সেই 29শে জুন তারিখে ফিরে যেতে পারি, অর্থাৎ সেই যেদিন বাসু সাহেব মিস প্যামেলা জনসনের চিঠিটা পেলেন। জাগুলিয়ার মোড় পার হওয়ার পর আমাদের গাড়িটা যখন মেরিনগরের খোয়া বাঁধানো সড়কে এসে উঠল, তখন বেলা 11টা। পাকা রাস্তা থেকে ওই খোয়া বাঁধানো রাস্তায় মাইল খানেকের ভেতরে মেরিনগরের বসতি। বাসু সাহেব পথ চলতে একজনকে প্রশ্ন করে জানতে চাইলেন মরকত কুঞ্জটা কোন দিকে। গায়ে ফতুয়া, চোখে নিকেলের চশমা লোকটা সোজা কথায় জবাব না দিয়ে প্রতি প্রশ্ন করল, আপনারা? এটাই রেওয়াজ সর্বকালে। সে আমলে এর জবাবে বহিরাগতরা গ্রামবাসীকে জানাতো ব্রাহ্মণ, কায়স্থ অথবা অর্থাৎ নিজের জাত। নাম বা নিবাসের প্রসঙ্গ পরে আসতো। এই যুগে ওই প্রশ্নটার জবাবে বহিরাগতকে বলতে হয় কংগ্রেস, সিপিএম, অর্থাৎ মানে নিজের জাত আর কি। নাম বা নিবাসের প্রসঙ্গ পরে আসে। বাসু সাহেব কোনো জবাব দেওয়ার বদলে গাড়িটা আবার স্টার্ট দিলেন। বস্তুত মরকত কুঞ্জটা খুঁজে বার করতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। মেদিনীনগরে সেটা আগ্রার তাজমহল।
গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে এগিয়ে যেতে দূর থেকে নজর হলো দ্বিতলের জানলাগুলি বন্ধ। লাল ইটের টাক পয়েন্টিং করা প্রকাণ্ড প্রাসাদ, সত্যি দুর্গ যেন। বাগানটা কাঁটাতার দিয়ে ঘেরা, গেট তালাবন্ধ। সেখানে একটা নোটিশ বোর্ড, বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই বাড়ি বিক্রয় করা হইবে। নোটিশে কলকাতার একটি নামকরা রিয়েল এস্টেট এজেন্টের নাম লেখা আছে এবং তারপরে লাইনে স্থানীয় ক্রেতারা মেদিনীনগরের অনন্ত ভ্যারাইটি স্টোরসে শ্রী ভবানন্দ দত্তর সাথে যোগাযোগ করিতে পারিবেন। সেই স্থানীয় দালালটির টেলিফোন নাম্বারও লেখা আছে। তখনই অন্তরিক্ষ থেকে শ্রুত হলো এক সারমেয় গর্জন। অচিরেই আবির্ভাব ঘটল তার। কাঁটাতারের ওপারে সাদা ধবধবে একটা স্পিচ। তবে অনেক দিন তাকে স্নান করানো হয়নি বলে গায়ের রংটা একটু ধূসর হয়ে গেছে। কাঁটাতারের এপারে আমরা, ওপারে সে। আমাদের কথা সে কানই তুলল না। এক নাগাড়ে সে বলে গেল, কে বটো তোমরা, কি চাও, এগিয়ে এসো না কাছে। ত্রিসীমানায় লোকজন নজরে পড়ল না। মনে হলো বাড়িতে কেউ নেই। বললুম, এবার কি করবেন, কিছুই তো নজরে পড়ছে না। একেবারে কিছুই পাইনি বলা যায় না কৌশিক, অন্তত সারমেয়কে তো পেয়েছি, তার গেন্ডুকে দেখা না পেলেও। চলো দেখা যাক অনন্ত ভ্যারাইটি স্টোরসটা কোথায়। গির্জাটা গণ্ডগ্রামের কেন্দ্রবিন্দু, তাকে ঘিরে কিছু দোকানপাট। অনন্ত ভ্যারাইটি স্টোরসও খুঁজে পেতে খুব বেশি অসুবিধা হলো না। মণিহারি দোকান, বোধ করি মালিক জমি বাড়ির দালালিটাও করে থাকেন। দুর্ভাগ্যবশত মালিক অনুপস্থিত। দোকানে বসেছিল 17-18 বছরের একটি ছোকরা, স্পোর্টস গেঞ্জি, চোঙা প্যান্ট। খদ্দের পাতি ত্রিসীমানাতে নেই। বুধ হয়ে সে একখানা সিনেমার পত্রিকা পড়ছিল। বাসু সাহেব তাকে প্রশ্ন করলেন, ভবানন্দ বাবু আছেন? ছেলেটি মুখ তুলে তাকিয়েও দেখল না, ঘাড় নিচু করেই বলল, না। কোথায় গেছেন তিনি, কখন ফিরবেন? জাননে। ভবানন্দ দত্ত তোমার কে হন? এতক্ষণে ছেলেটি মুখ তুলে তাকালো, প্রতিপ্রশ্ন করে বলল, কেন বলুন তো, সে খোঁজে আপনার কি? বাসু সাহেব জবাব দেওয়ার আগে ঝনঝন করে বেজে উঠল ফোনটা। বইটা উবুড় করে কাউন্টারের ওপর রেখে সে এগিয়ে গেল। রিসিভারটা তুলে নিয়ে বলল, হ্যালো, না নেই, জাননে। আই মিন, কখন ফিরবেন বলতে পারছি না। কি বললেন? সেসব তো বাবা জানে। হ্যাঁ হ্যাঁ বলবো, ফিরে এসে আপনাকে ফোন করতে বলবো। কি? কেপি চ্যাটার্জি? হ্যাঁ, কেপি চ্যাটার্জি, শুনেছি শুনেছি। কত নম্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 465126। হ্যাঁ হ্যাঁ, 47। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 472156। 56 নয়, 65। অল রাইট, 472165। না না, লিখে নেওয়ার দরকার নেই, আমার মনে থাকবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, বলবো। টেলিফোনটি যথাস্থানে নামিয়ে রেখে বাসু সাহেবের দিকে ফিরে বলল, কি বলছিলেন যেন? মরকতকুঞ্জে একটা নোটিশে বলা হয়েছে ভবানন্দ দত্ত মশাই। ও, মরকতকুঞ্জ, কিন্তু বাবা তো নেই, আপনারা ওবেলা আসবেন। বাসু সাহেব জানালেন যে, ওই বাড়িটা কিনবার ইচ্ছা নিয়ে আমি কলকাতা থেকে এসেছি, এখানে থাকি না যে ও বেলায় আসবো। জানতে চাইলেন, তুমি বাড়িটা সম্বন্ধে কিছু বলতে পারবে? আমি? মরকতকুঞ্জ? হ্যাঁ, শুনেছি বিক্রি হবে, তা সেসব কথা বাবা জানে, আপনারা ওবেলা আসবেন। তুমি কখনো ওই বাড়িটার ভেতর গিয়েছো, মালিকের নামটা জানো? আমি? মরকতকুঞ্জে? হ্যাঁ গেছি, কতবার। কিন্তু সেসব কথা বাবা জানে, আপনারা বিকেলবেলা আসবেন। নিতান্ত সৌভাগ্য আমাদের তখনই একটি সাইকেল চেপে হাজির হলেন একজন প্রৌঢ় ভদ্রলোক। সাইকেলটা লক করে এগিয়ে এসে বললেন,
কি চাই স্যার? আমরা ভবানন্দ দত্ত মশাইয়ের খোঁজে। আমি? বলুন স্যার। মরকত কুঞ্জের সামনে একটা নোটিশ বোর্ড দেখলাম। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। মাঝ সড়কে দাঁড়িয়ে ওসব কথা আলোচনা করা যায় না স্যার। দোকানের পেছনে আরো একখানি ঘর আছে। ভদ্রলোক পথ দেখিয়ে সেখানে আমাদের বসালেন। গুদাম ঘরে, তবে খানতিনেক চেয়ার আছে, একটি চৌকি। তিনি নিজেই চৌকিতে উঠে বসলেন। বললেন, কলকাতা থেকে আসছেন নিশ্চয়ই, ওই গাড়িতে? হ্যাঁ, আমরা শুনেছি এই মেদিনীনগরে একখানা বড় বাড়ি আছে, মরকতকুঞ্জ। আপনি নাকি তার হক হদিস জানেন। ঠিক কথা স্যার, শুধু মরকতকুঞ্জ না, অনেকগুলো বাড়ির সন্ধান জানি আমি। কাঁচরাপাড়ায়, হরিণঘাটায়, কল্যাণীতে, বিভিন্ন দামের বিভিন্ন মাপে স্যার। হুম। বাসু পাইপটা ধরালেন। বললেন, আমরা একটু নির্জনতা খুঁজছি। কাঁচরাপাড়া বা কল্যাণীতে যদি হবে, তবে খাস কলকাতা কি দোষ করলো? ঠিক কথা, ঠিক কথা স্যার, একদম ঠিক কথা। সেই হিসেবে মরকতকুঞ্জ স্যার আইডিয়াল প্রপার্টি। তবে প্রকাণ্ড বাড়ি, সংলগ্ন জমিও অনেকখানি। দামটা ন্যাচারালি স্যার বেশিই হবে। পছন্দ হলে দামে হয়তো আটকাবে না। প্রকাণ্ড মানে কত বড়, কতলা বাড়ি, কখানা ঘর? ভদ্রলোক সে কথার জবাব না দিয়ে হাঁকার পারলেন। খোকা, মরকতকুঞ্জের ফাইলটা নিয়ে আয় তো। দোকান থেকে সেই ছোকরা একটা ফাইল এনে বাবাকে দিল। একটা কাগজের টুকরো দেখে দেখে বলল, ইয়ে বাবা, একটু আগে কলকাতা থেকে স্যাম পি.কে. ব্যানার্জি তোমাকে ফোন করেছিল, কি এক বায়না নামার ব্যাপারে। ভবানন্দের ভ্রু যুগল কুঁচকে গেল। বললেন, পি.কে. ব্যানার্জি? ঠিক চিনতে পারছি না তো। কোন জমি? বায়না নামা? জাননে, উনি ওর টেলিফোন নাম্বার দিয়েছেন, বলেছেন তোমাকে রিং ব্যাক করতে। 456521। ভবানন্দ একটা কাগজে নাম্বারটা টুকে নিয়ে ফাইলটা খুলতে থাকেন। বাধা দিয়ে বাসু সাহেব বলেন, কলকাতার সাম পি.কে. ব্যানার্জি, একটা টেলিফোন আসার কথা ছিল কি? অবাক হয়ে ভবানন্দ বলেন, হ্যাঁ, একটা বায়না নামার ব্যাপারে। আপনি কি করে জানলেন? সে কথা থাক, ফোনটা তাকেই করবেন। তার নাম্বার বোধ হয় 472165। ভবানন্দ তার খোকার দিকে তাকাতেই ছেলেটি সুট করে আড়ালে সরে গেল। মরকতকুঞ্জে যাবতীয় তত্ত্ব তলাশ লেখা আছে ফাইলে। দ্বিতল বাড়ি, কোন তলায় কখানা ঘর, কত বড় মাপের, সব খবর। আউট হাউসের বিবরণ ও প্ল্যান। সংলগ্ন জমি কাঁটা তার দিয়ে ঘেরা, তার পরিমাণ, ম্যায় বড় জাতের গাছের লিস্ট। বাসু সাহেব পাকা হিসেবের মতো সব কিছু খুঁটিয়ে দেখে বললেন, গৃহকর্তা কি বাড়িটা আপাতত ভাড়া দিতে রাজি হবেন মাস ছয়েকের জন্য? তাহলে এখানে বসবাসের সুবিধা অসুবিধা বোঝা যেত। আগে না, ভাড়া দেওয়ার স্যার কোনো সম্ভাবনা নেই, স্রেফ বিক্রি। বাড়িটা কি বারে বারে হাত বদল হয়েছে? আদৌ না স্যার, এক হাতেই বরাবর আছে। তৈরি করেছিল একজন বিলেতি কেতার বাঙালি ক্রিশ্চিয়ান, জোসেফ হালদার। বস্তুত এই মেদিনীনগরের প্রতিষ্ঠাতা তিনি। তার ছেলেমেয়েরাই থাকতো এখানে, 4টি মেয়ে, এক ছেলে। একে একে সকলেই স্বর্গত স্যার। শেষ মালিক ছিলেন মিস পামেলা জনসন। তিনি গত হয়েছেন এই মাস দুয়েক আগে। বাসু মুখ থেকে পাইপটা সরিয়ে বললেন, হুম, ব্যাপারটা তো ঠিক বোধগম্য হলো না দত্তজা। জোসেফ হালদারের অবিবাহিত মেয়ের নাম মিস প্যামেলা জনসন? স্যার, আপনি যে উকিল ব্যারিস্টারের মতো সওয়াল জবাব শুরু করলেন। তবে হ্যাঁ, কথাটা ঠিক বলেছেন। মিস পামেলা জনসনের মায়ের নাম ছিল স্যার মেরি জনসন। মায়ের উপাধিটা গ্রহণ করেছিলেন ম্যাডাম প্যামেলা। বুঝলাম। তা মিস প্যামেলা জনসন তো গত হয়েছে বলছেন, সেক্ষেত্রে বর্তমান মালিকটি কে? মিস মিনতি মাইতি। আই সি। তিনি পামেলার বোনঝি না ভাইঝি?
না ভাইঝি হলে তো মাইতি হতো না। দুটোর একটাও নয় স্যার, তিনি ছিলেন পামেলার সহচরী, ইংরেজি কেতায় যাকে বলে ওই কম্পানিয়ান। তাকেই বাড়িটা দিয়ে গেছেন ম্যাডাম। এখন সেই মিনতি মাইতি ওই প্রপার্টির মালিক স্যার। সমস্ত সম্পত্তি ওই সহচরীকে দিয়ে গেছেন মিস জনসন। বুঝেছি। প্যামেলার কোনো ভাইপো ভাইঝি অথবা বোন প্রবঞ্জি ছিল না নাকি? না না, তা নয়, ছিল স্যার, কিন্তু তাদের কাউকে তিনি প্রপার্টি দিয়ে যাননি। উইল করে সবকিছু দিয়ে গেছে ওই সহচরীকে। বাসু বেঁকে বসলেন এবার। আমরা যদি প্রপার্টিটা কিনি, সেই আত্মীয় স্বজনেরা আবার মামলা মোকদ্দমা করবে না তো? মাফ করবেন স্যার, এবার কিন্তু আপনার কথাটা উকিলের মতো হলো না। মিনতি মাইতি প্রবেট নিয়েছে, মালিক বনেছে। এখন যদি সে সম্পত্তিটা রেজিস্ট্রারি করে বিক্রয় করে, তাহলে কে বাধা দিতে আসবে? আমরা বাড়িটা একবার দেখে যেতে পারি? পারেন পারেন স্যার, অবশ্যই পারেন। এখনই দেখতে যাবেন না লাঞ্চের পর? বাসু ঘড়ি দেখে বললেন, লাঞ্চের সময় হয়ে গেছে দেখছি, দুটি খেয়ে নি কোথাও। ধরুন আমরা যদি 2:30 নাগাদ দেখতে যাই। তাই যাবেন স্যার, তাই যাবেন। ও বাড়িতে টেলিফোন আছে, আমি খবর দিয়ে রাখছি। মিনতি মাইতি অবশ্য কলকাতায়, তবে কিছু চাকর বাকর আছে, তারাই ঘুরিয়ে দেখাবে। আপনারা কোথায় লাঞ্চ করবেন স্যার? আপনি স্থানীয় লোক, সাজেস্ট করুন। মিনিনগরে সবচেয়ে ভালো হোটেল স্যার সুতীর্থি, ওই ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে। কিন্তু আমি বলি কি, কাঁচরাপাড়ায় চলে যান, একটু পেট্রোল পোড়ানো সার্থক হবে। সুতীর্থিতে আর যাই প্রাণ, তৃপ্তি পাবেন না স্যার। বাসু জানতে চাইলেন, মরকত কুঞ্জের দামটা কত হতে পারে বলে আন্দাজ দিতে পারেন? ভবানন্দ প্রায় কানে কানে বললেন, দুটো পার্টি ইতিমধ্যে বাড়িটা দেখে গেছে স্যার। একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার, একজন জজ, দুজনেরই খুব পছন্দ। যে কোনো একজন দর দিলেই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। কিন্তু গোপনে বলি স্যার, মিনতি মাইতি বাড়িটা ঝেড়ে ফেলার জন্য উদগ্রীব হয়ে আছে। বেশি দরদাম করবে বলে মনে হয় না। আমার পরামর্শ, পছন্দ হলে একটা অফার দিন স্যার। মিনিমাম অফারই দেবেন, একটু দরদাম হবে। সে যাই হোক, আপনার কথাও থাক আমার কথাও থাক, গোছে একটা রফা করে দেওয়া যাবে। আমাকে কোনো কমিশন দিতে হবে না স্যার, আমি ও তরফ থেকে তা পাবো। বাসু একটু সন্দিগ্ধ চোখে তাকালেন, বললেন, সেই সহচরী ভদ্রমহিলা এত তাড়াহুড়ো কেন করছে? একটু বলুন তো মশাই, ভুতুড়ে বাড়ি টাড়ি নয় তো? আরে না না স্যার, সেসব কিছু না। মিনতি মাইতি অত বড় বাড়িটা নিয়ে করবে কি? 40-এর কাছাকাছি বয়স, টিন খুলে কিউ নেই, বাড়িটা বিক্রি করে সে ঝাড়া হাত পা হতে চায় আর কি। হুম, ঠিক আছে। শুনুন দত্তজা মশাই, বাড়িটা কিনলে আমি কিন্তু কমিশন দেবো আপনাকে। বলুন তো, ও বাড়িতে কোনো খুন জখম, আত্মহত্যা এসব হয়েছে কি কখনো? ভবানন্দ এবার ঝুঁকে পড়লেন, বললেন, আমি স্যার 40 বছর এই মেদিনীনগরের বাসিন্দা। নামে দিব্যি করে বলছি, মা মেরির নামে, মা কালীর নামে দিব্যি করে বলছি স্যার, আমার জ্ঞান তো সেরকম কোনো দুর্ঘটনা ওখানে ঘটেনি। পামেলা জনসন কিভাবে মারা যান? স্বাভাবিক মৃত্যু? বিলকুল স্যার, 72 বছর বয়স হয়েছিল ম্যাডামের। শেষ 3-4 বছর কি বলে জন্ডিস জন্ডিস জন্ডিসে ভুগছিলেন, তাতেই মারা গেছেন মাস 2 আগে। ঠিক আছে, আগে বাড়িটা তো দেখি, তারপর আপনার সাথে কথা হবে। একটু চাটা খাবেন না স্যার? থ্যাংক ইউ। না, লাঞ্চের আগে চা খেলে খিদেটা নষ্ট হবে। বাসু সাহেব গাত্রোত্থান করতেই ভবানন্দ বললেন, আপনার নামটা স্যার জানা হয়নি, যোগাযোগের একটা ঠিকানা। আমার নাম কেপি ঘোষ, ইন্ডিয়ান নেভিতে ছিলাম, রিটায়ার করেছি। আগে বাড়িটা দেখি, মোটামুটি পছন্দ হলে আবার আসবো। ঠিকানা, ফোন নাম্বার আর আমার অফার দিয়ে যাব। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে।
অনন্ত স্টোর্স থেকে বেরিয়ে এসে আমি প্রশ্ন করি, এবার কোথায়? ব্যাক টু ক্যালকাটা তো? সে কি হে, আড়াইটের মরকতকুঞ্জ দেখতে যাওয়ার কথা বললাম না? সে তো রিটায়ার্ড নেভাল অফিসার কেপি ঘোষ বলেছে, আপনার তাতে কি? কিন্তু যে জন্য আসা, তা তো এখনো সুসম্পন্ন হয়নি কৌশিক। আবার কি? শুনলেন তো, আপনার ক্লায়েন্ট মিস পামেলা জনসন মারা গেছে। এক্স্যাক্টলি। যে ভঙ্গিতে উনি ওই একটি মাত্র শব্দ উচ্চারণ করলেন, তাতে একটু ঘাবড়ে যাই। গুছিয়ে নিয়ে বলি, মানে আমি বলতে চাইছি, মিস পামেলা জনসন যে কথা আপনাকে জানাতে চাইছিলেন, তা তো আর জানা যাবে না, বা কি সমস্যা হয়েছিল তাও জানা যাবে না। তখন ধরে নেওয়া যেতেই পারে এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে। কি সহজে তুমি বলতে পারলে কথাটা কৌশিক! শুনে রাখো, পি.কে. বাসু যতক্ষণ না কোনো সমস্যার চূড়ান্ত সমাধান হয়েছে বলে মেনে নিচ্ছে, ততক্ষণ তা শেষ হয়ে যায় না। ওর সঙ্গে তর্ক করা বৃথা। তবু অন্তিম যুক্তিটা আবার দাখিল করি। কিন্তু যেহেতু আপনার ক্লায়েন্ট মৃতা। এক্স্যাক্টলি কৌশিক, এক্স্যাক্টলি। সবচেয়ে দামি কথাটা তুমি বারে বারে বলেছ, কিন্তু তার অন্তর্নিহিত অর্থটা প্রাণিধান না করে। আমি দাঁড়িয়ে পড়ি, রুখে উঠি। কি বলতে চান আপনি? পামেলার মৃত্যুটা স্বাভাবিক নয়? শুনলেন না ভবানন্দ দত্তর কথা? জন্ডিসে ভুগে তিনি স্বাভাবিকভাবেই মারা গেছেন, নিতান্ত পরিণত বয়সে। ভবানন্দ তো কথাও বলেছিল যে একজন ব্রিগেডিয়ার আর একজন হাইকোর্টের জজ সাহেব বাড়িটা কেনবার জন্য মুখিয়ে আছে। সে কথা বিশ্বাস করেছিলে তুমি? ভবানন্দ যুধিষ্ঠির। এই কথার কি জবাব দেব? বলি, তাহলে তো কাঁচরাপাড়ার কোনো রেস্তোরাঁয়। না, আমরা ওই সুতৃপ্তিতেই মধ্যাহ্ন আহার সারব। ভবানন্দর ও কথাটা অবশ্য মানি যে সেখানে তৃপ্তি পাবো না, কিন্তু এই সুবাদে মরকত কুঞ্জ সম্বন্ধে আরো কিছু সংবাদ সংগ্রহ করা যাবে। এসো এসো, চলো। অগত্যা। সুতৃপ্তি একটি ছোট্ট রেস্তোরাঁ, এত বেলাতেও কেউ কেউ খাচ্ছেন। আমরা দূরতম একটা পর্দা ঘেরা কেবিনে গিয়ে বসলাম। একটু পরে এক মাঝবয়সী বয় এসে জিজ্ঞাসা করলো, কি খাবেন স্যার? ভাত? বাসু বলেন, না, কি কি পাওয়া যাবে বলো তো ঠিক করে। মুরগি হবে? হবে, কিন্তু একটু দেরি হবে স্যার, আধ ঘন্টা লাগবে। তা হোক, আমাদের তাড়া নেই। টোস্ট নিয়ে এসো, আর স্যালাড। মুরগির রোস্ট বানাও। নাও, তোমার টিপসটা আমি আগাম দিয়ে দিলাম। বাসি মাল চালিও না কিন্তু। লোকটা 5 টাকার নোটটা ছো মেরে তুলে নিয়ে বলল, সুতৃপ্তিতে বাসি মাল পাবেন না স্যার। অন্তত আপনাকে সব টাটকা জিনিসই সার্ভ করব। কলকাতা থেকে আসছেন, তাই না? হ্যাঁ, অর্ডারটা দিয়ে ঘুরে এসো দেখিন, কথা আছে। লোকটা গেল আর এলো, বলল, বলুন স্যার। তোমাকে তো বেশ চালাক চতুর লাগছে। শোনো, আমরা ওই মরকত কুঞ্জটা কিনতে এসেছি, মানে যদি পছন্দ হয়। জানি, আন্দাজ করেছি স্যার। এখনই ওই অনন্ত স্টোর্স থেকে বার হলেন, তাই না? হ্যাঁ, ও বেলায় বাড়িটা দেখব, পছন্দ হলে মেদিনীনগরের বাসিন্দা হয়ে যাব। এখন 2-4টে খবর বলো দেখি, এখানে ভালো ডাক্তার আছে? আছেন স্যার, ডক্টর পিটার দত্ত স্যার, সাক্ষাৎ ধন্বন্তরী, 70-এর ওপর বয়স, অতি বিচক্ষণ ডাক্তার। মরকতগঞ্জ বাড়িটার মালিক কে এক মিস মাইতি, তাই না? আগে স্যার, বর্তমানে সেই হচ্ছে আগে ছপ্পর মালকিন। ছপ্পর মালকিন মানে? লোকটা একই কথা আবার জানালো। প্রাক্তন মার্কিন মিস প্যামেলা জনসন তার নিকট আত্মীয়দের বঞ্চিত করে একেবারে শেষ সময় বাড়িটি দিয়ে যান তার সহচরী মিনতি মাইতিকে, যথারীতি উইল করে। মিনতি মাইতি বোধহয়
দীর্ঘদিন ওর সেবা যত্ন করেছে, তাই না? মোটেই না স্যার, মোটেই না। মাত্র 3 বছর সে এই চাকরিতে বহাল ছিল। মাত্র 3 বছর? শুধু বাড়িটাই দিয়ে গেছে, নগদ টগদ দেয়নি নিশ্চয়ই? আমি লক্ষ্য করেছি কারো পেট থেকে খবর বার করতে হলে তাকে প্রতিবাদ করার সুযোগ দিতে হয়। ভবানন্দর কাছ থেকে আমরা জেনেছি যে প্যামেলা তার সবকিছুই নিবিড় সত্ত্বে দান করে গেছেন তার সহচরীকে। বাসু মামা সেটাই করবোরেট করাতে চান, কিন্তু তিনি এমনভাবে প্রশ্ন রাখছেন যেন বক্তা একটা প্রতিবাদের সুযোগ পায়। এক্ষেত্রেও তাই হলো। লোকটা সহজ স্বরে বলে উঠল, আপনার ভুল হলো স্যার। উইলটা যখন পড়ে শোনানো হচ্ছিল তখন নাকি সবাই স্তম্ভিত হয়ে গেছিল। বুড়ি থাকতো খুব সাদাসিধে, কিন্তু তার কোম্পানির কাগজ নাকি স্যার 7 লক্ষ টাকার। বলো কি হে, এই যে রূপকথার গপ্প, বুড়ির আত্মীয় স্বজন কেউ ছিল না বুঝি? আবার প্রতিবাদের সুযোগ। এখানেও ভুল হলো স্যার। ছিল ভাইপো, ভাইঝি আর বোনঝি। বোনঝি হেনা অবশ্য একজন সর্দারজিকে বিয়ে করেছে। বুড়ির রাগ হতেই পারে, কিন্তু ভাইপো সুরেশ আর ভাইঝি স্মৃতি কেন যে উনি এভাবে বঞ্চিত করে গেলেন স্যার, তার কোনো হদিশই কেউ বাতলাতে পারছে না। বুড়ি মরে গেল কিসে? ওই যে স্যার, নেবা রোগ, নেবা নেবা। 2-3 বছর ধরে ভুগছিলেন স্যার। ডাক্তার দত্ত তো চেষ্টা ত্রুটি করেননি। বুড়ি শুধু সেদ্ধ খেত স্যার, ভাজা টাজা একদম খেত না। সুতৃপ্তিতে মধ্যাহ্ন আহার শেষ করে মামু বললেন, চলো চাষটা দেখে আসি, এখনো তো 2টো বাজেনি। অগত্যা চার্চ দেখতে যেতে হলো। রোমান ক্যাথলিক চার্চ, গথিক শৈলীর সঙ্গে ইন্ডো স্যারোনেসিক শৈলীর এক অদ্ভুত সংমিশ্রণ। বাসুবাবু সেসব নজর করলেন বলে তো মনে হলো না। উনি প্রবেশ করলেন সংলগ্ন সিমেট্রিতে। পকেট থেকে নোট বইটি বের করে ঘুরে ঘুরে দেখতে থাকেন। 2-একটা টুমস্টোনের তারিখ লিখে নিলেন খাতায়। জোসেফ হালদার, মেরি জনসন, সরলা এবং শেষমেশ মিস প্যামেলা জনসন। Sacred to the memory of Pamela Harriet Johnson. Died May 1st, 1970. Thy will be done. হঠাৎ আমার দিকে ফিরে বললেন, 1 মে। চিঠিটা লিখেছিল 17 এপ্রিল, আর আজ 29 জুন আমি তার চিঠিখানা পেলাম। বুঝলে, সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে দেখা দরকার কৌশিক। আমি বুঝলাম সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে দেখা দরকার, অর্থাৎ বাসুমাম্মু যতক্ষণ না সমস্ত ব্যাপারটা খুঁটিয়ে দেখে শান্ত হচ্ছেন ততক্ষণ আমাকে তার সঙ্গে লেগে থাকতে হবে, এই জুন মাসের খর রৌদ্রতাপ অগ্রাহ্য করে। মরকতকুঞ্জের বাগানের গেটে এবার আর তালা ঝুলছে না। গাড়ি থামিয়ে আমরা এগিয়ে যেতেই একটি হিন্দুস্তানি লোক ওপাশ থেকে এগিয়ে এলো, আউট হাউস থেকে। गेट खुले ससंभ्रमे बोले, आइए साहब। तुम कौन? मैं छेदीलाल साहब, बागीचा की देखभाल करते हैं। আউট হাউসের জানলা থেকে একটি অবগুণ্ঠনবতীকে দেখা গেল। ঘোমটা তুলে দুটি কাজল কালো কৌতূহলী চোখ মেলে তাকিয়ে আছে। সম্ভবত ছেদিলালের ঘরওয়ালি। গেট থেকে আমরা 3জন প্রাসাদের দিকে অগ্রসর হওয়া মাত্রই ভেতর থেকে শোনা গেল পরিচিত সারমেয় গর্জন। কে বটো তোমরা? ভেবেছ আমাকে চেন দিয়ে বেঁধে রেখেছ বলে যা ইচ্ছে করে পালাবে? সেটি হচ্ছে না। ছেদিলাল বললে, ডরিয়ে মত সাব, ফিসি কিছু বলবে না, বহুত আচ্ছা কুত্তা আছে। সদর দরজা খুলে একটি প্রৌঢ় বিধবা এগিয়ে এসে যুক্ত করে নমস্কার করে বললেন, আসুন, ভবানন্দ টেলিফোন করে জানিয়েছিল আপনারা 2:30-র সময় আসবেন। বাসুমামুর সেই একই ট্যাকটিক্স। আপনি ব্যক্তিটিকে এই সিধেসাধা প্রশ্নটা না করে এমন ভাবে সাজালেন যাতে বক্তা একটা প্রতিবাদের সুযোগ পায়। আপনি বুঝি মিনতি মাইতি? আজ্ঞে না, আমি শান্তি, মিস জনসনের পাচিকা ছিলাম।
মিস মাইতি তো কলকাতায় থাকে। আসুন, ভেতরে আসুন। আমাকে তুমি বলবেন স্যার। এবার সব জানলা খোলা, প্রচুর আলো হাওয়া, খড়দর ছকছক তকতক করছে। বাড়ির দেখভাল যারা করছেন তারা যে কাজে ফাঁকি দেয় না এটা বোঝা যায়। এটা বৈঠকখানা, ড্রয়িং রুম। প্রাচীন যুগের আসবাবপত্রে ঘরদোর ভর্তি, ভারী পর্দা, কাচের আলমারিতে শৌখিন পোর্সেলিনের পুতুল, প্রকাণ্ড ফুলদানি। ফুল নেই অবশ্য। বাসুমামু প্রশংসা করলেন গৃহসজ্জার। বললেন, খুব ঝকঝক তকতক করে সাজিয়ে রেখেছ তো। আমি না স্যার, ঘরদোর ঝাড়পোছ করে সরোজু, ওই ছেদিলালের বউ। আমি যদি বাড়িটা কিনি, তোমরা তিনজনে এখানে থেকে যাবে তো? শান্তি একটু কুণ্ঠিত হয়ে পড়ে, একটু ভেবে নিয়ে বলে, ছিদিলাল কি করবে জানি না, সেটা ওদেরকেই জিজ্ঞাসা করুন। আর আমি আর চাকরি করব না স্যার। ম্যাডাম আমাকে বেশ কিছু টাকা দিয়ে গেছেন, তারই সুদে আমার দিব্যি চলে যাবে। তবে লোকজন আপনি পেয়ে যাবেন, আমি বিশ্বস্ত লোক জোগাড় করে দিয়ে যাব। তা তোমার ম্যাডাম তো 2 মাস হলো গত হয়েছে। তুমি যদি আর চাকরি না করো তাহলে এখানে পড়ে আছো কেন? মিস মাইতির অনুরোধে স্যার। ও বলল, গাড়িটা বিক্রি হয়ে গেছে, এবার যদি বাড়িটা বিক্রি হয়ে যায় তারপরে আমায় যেতে। তা তাড়াহুড়োতে কিছু নেই, তাই রাজি হয়ে গেছি স্যার। একটা জিনিস বাসুমামু খেয়াল করেছেন কিনা জানি না, আমার নজরে পড়েছিল। মিনতি মাইতি আজ লক্ষ্যবতী, কিন্তু মেদিনীনগরের কেউ তাকে প্রাপ্য সম্মানটা দিচ্ছে না। ভবানন্দ, সুদীপ্তির বয় এবং এখন এই শান্তি, কেউ মিনতির প্রসঙ্গে আপনি বলছে না। বোধ করি সেজন্যই মিনতি এই প্রাসাদটা জলের দামে বিক্রি করে কলকাতায় চলে যেতে চায়। কলকাতায় একটা মানুষের মর্যাদা তার আর্থিক সংগতিতেই বিচার করা হয়। কুকুরের গর্জনটা তীব্রতর হয়ে উঠেছে ইতিমধ্যে। বাসুমামু আমাকে বললেন, কৌশিক, তুমি বসে পড়ো তো এই চেয়ারটায়। নিজেও বসলেন তিনি। শান্তিকে বললেন, এবার খুলে দাও কুকুরটাকে, ও আসুক, আমাদের সুখে দেখে শান্তি পাক। শান্তি বলে উঠল, ঠিকই বলেছেন স্যার, বাইরের লোক বসে থাকলে ও কখনো তেড়ে যায় না। শান্তি কুকুরটাকে বন্ধনমুক্ত করে দিতেই সে তীব্র বেগে ছুটে এলো। এখন আর ডাকছে না। আমাদের জুতো আর প্যান্ট ভালো করে শুকে দেখলো। বাসুমামু একটা হাত বার করে বললেন, শুকে দেখ, এখনো চিকেন রোস্টের গন্ধ লেগে আছে। কুকুরটা সত্যি ওর হাতটা ভালো করে শুকে দেখলো। কি নাম ওর? কত বয়স? ওর নাম ফ্লিসি, 6 মাস বয়স। ভারী বুদ্ধিমান স্যার, কখনো কাউকে কামড়ায়নি। ওর একমাত্র রাগ শুধু ওই পোস্টম্যান আসলে। কেন যে পোস্টম্যানকে দেখলে খেকিয়ে ওঠে কে জানে। বাসুমামু বলেন, হেতুটা খুব সহজবোধ্য। শোনো, বুঝিয়ে বলি। তোমাকে বিচার করতে হবে কুকুরের দৃষ্টিভঙ্গি থেকে। সে দেখেছে বাড়িতে 2 জাতের লোক আসে। একদল চোর ডাকাত, তাদেরও কিছুতেই ঢুকতে দেবে না বাড়িতে। চোর ডাকাত ও চেনে না, দেখেনি, কিন্তু ওর জিনে আছে বংশানুক্রমিক নির্দেশ। স্পিটজ হচ্ছে জার্মান শিকারী কুকুর, শত্রুকে মোকাবিলা করার নির্দেশ ওর রক্তে মজ্জাগত। দ্বিতীয় আরেক জাতের মানুষ যারা বাড়িতে আসে, তাদের সাদরে আহ্বান করা হয়, বসতে দেওয়া হয়। তারা গৃহস্বামীর বরণীয় ব্যক্তি, তাদের তেড়ে যেতে নেই। ওর সারমেয় দৃষ্টিতে পোস্টম্যান এমন একটা লোক যে প্রায় প্রতিদিনই এসে বেল বাজায়, কিন্তু যাকে কোনোদিনই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বসতেও বলা হয় না, দৌড় থেকে তাকে বিদায় করা হয়। ফলে পোস্টম্যান হচ্ছে এক অবাঞ্ছিত ব্যক্তি। শুধু শান্তি নয়, আমার কাছেও ব্যাখ্যাটা বেশ যুক্তিপূর্ণ বলে মনে হলো। বেশ বোঝা গেল কুকুরটা শান্তির প্রিয়। আমরা যে তাকে ভালোবেসেছি এতে শান্তি খুশি হয়ে উঠেছে। বলে, ওর দারুণ বুদ্ধি স্যার, বল নিয়ে এমন খেলে। কেন্ডু,
শান্তি বোধহয় গেন্ডুক শব্দটির অর্থ জানে না। বলল, না না স্যার, গেন্ডুক না, রবারের বল। কই দেখি, বলটা দেখি, ফ্লিসির কেরামতি দেখা যাক। শান্তি একটু অবাক হলো, তবু বৃদ্ধ খরিদ্দারের এই অহেতুকী কৌতূহল চরিতার্থ করল সে। টানা ড্রয়ার থেকে রবারের বলটা বার করতেই সচকিত হয়ে উঠল ফ্লিসি। লাফাতে লাফাতে উঠে গেল সিঁড়ির মাথায়। শান্তি বলটাকে ওপর দিকে ছুঁড়তেই লাফ দিয়ে লুফে নিল ফ্লিসি। বার ৩-৪ খেলাটা দেখিয়ে বলটাকে আবার যথাস্থানে রেখে দিল। ফ্লিসি শান্ত হয়ে সোফার নিচে শুয়ে পড়ল। শান্তি বলল, এই খেলাটা কিন্তু খুব বিপজ্জনক। বিপজ্জনক? কেন? কিসের বিপদ? একবার সিঁড়ির মাথায় বলটাকে রেখে দিয়েছিল স্যার ফ্লিসি। তখন গভীর রাত। ম্যাডাম কি কারণে সিঁড়ি দিয়ে নামছিলেন, ওই বলে পা পড়তে এক্কেবারে নিচে গড়িয়ে পড়েন। ডক্টর দত্ত বলেছিলেন ওতে ওনার মৃত্যুও হতে পারত। সর্বনাশ! হাড়গোড় ভেঙেছিল নাকি? না না স্যার, নিতান্তই ভাগ্য বলতে হবে। দিন সাতেকের মধ্যে বেশ সামলে উঠলেন। অনেক দিন আগের কথা নিশ্চয়ই। সেই একই ট্যাকটিক্স। শান্তি প্রতিবাদ করে, না না স্যার, অতি সম্প্রতি। তারিখটা পর্যন্ত আমার মনে আছে, এবছরের ৬ই এপ্রিল। কারণ তার পরদিন ছিল ম্যাডামের ৭২তম জন্মদিন। আত্মীয় স্বজনরা সবাই হাজির, তার মধ্যে এই দুর্ঘটনা। জন্মদিন তো মাথায় উঠল। হুম, ভগবান রক্ষা করেছেন। বেচারি ফ্লিসি জানেও না কত বড় সর্বনাশ করতে যাচ্ছিল। তা অত রাতে বৃদ্ধা নিচেই বা আসছিলেন কেন? একা একা নিশ্চয়। হ্যাঁ, একাই তো। ব্যাপারটা কি জানেন, ম্যাডামের না ঘুম না হওয়ার রোগ ছিল। ওই যে ইনসমনিয়া না কি বলে। মাসের মধ্যে ৫-৭ দিন রাতে তিনি ওইভাবে সারা বাড়ি টহলদারি করতেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শেষ রাতে ঘুমোতে যেতেন। কিছুতেই ঘুমের ওষুধ খেতে চাইতেন না। সে যা হোক, আপনাদের আবার কলকাতায় ফিরতে হবে। আসুন আসুন, ঘরগুলো দেখিয়ে দিই। নিচেকার ঘরগুলো দেখা শেষ হলো, তারপর ওপরের ঘরগুলো। নিচে ড্রয়িং, ডাইনিং, স্টোর, কিচেন, প্যান্ট্রি, বাড়তি গেস্ট রুম সব আছে। শয়নকক্ষগুলি সবই দ্বিতলে। তাদের আবার গালভারি নাম, মাস্টার্স বেডরুম, ওক রুম, দোলনা ঘর ইত্যাদি। সিঁড়ি দিয়ে আমরা দ্বিতলে উঠে আসি। ফ্লিসি কোনো আগ্রহ দেখালো না। একতলায় সোফার তলায় সে নিদ্রা দিচ্ছে। ধাপে ধাপে আমরা ওপরে এসে পৌঁছই। শেষ ধাপে পা দিতে গিয়ে বাসু সাহেবের হাত থেকে কি যেন পড়ে গেল। নিচু হয়ে কুড়িয়ে নিলেন জিনিসটা। কিছুই না, ওর গাড়ির চাবিটা। একে একে ঘরগুলো দেখলাম। বাসুমামুর কি খেয়াল হলো, বললেন, এই ওক রুমটার মাপ নিয়ে দেখো তো কৌশিক। আমার বুক কেসগুলো সব আটবে কিনা পরখ করে দেখতে চাই। পকেট থেকে তিনি বার করলেন একটা গোটানো স্টিল টেপ, নোট বই আর কলম। আমি আর শান্তি দেবী ঘরের মাপটা নিলাম, উনি নোট বইতে লিখে নিলেন। মাপ নেওয়া শেষ হলে নোট বইটা আমার দিকে বাড়িয়ে ধরে বললেন, দেখো তো মাপ ঠিকঠাক লেখা হয়েছে তো। তাকিয়ে দেখি নোট বইতে মাপ লেখাই নেই আদৌ, বরং লেখা আছে, কোনো ছুতোয় শান্তিকে একতলায় নিয়ে যাও। আমি মিনিট ৫ একা একা এখানে থাকতে চাই। শোনো, ফোনটা নিচে আছে, সেই অজুহাতে শান্তিকে সরিয়ে নাও। নোট বইটা ফেরত দিয়ে বলি, মাপ তো ঠিকই আছে, দুটো বুককেসই ধরে যাবে। তারপর শান্তির দিকে ফিরে বলি, এখান থেকে অনন্ত স্টোরসে একটা ফোন করা যাবে? আমরা ফেরবার পথে ভবানন্দ বাবুর সাথে একবার দেখা করতে চাই। কেন যাবে না? আমি ফোন করে বলে দেব। কটার সময়? না না, চলুন, আমিই যাব। দু একটা কথা জানবার আছে। আমাদের অ্যাড্রেসটা ওটা দেওয়া হয়নি তো। চলুন চলুন, আসুন। শান্তিদেবীর পেছন পেছন আমি নিচে নেমে এলাম। টেলিফোনে কি বলবো মনে মনে ছকতে ছকতে। সৌভাগ্য আমার ভবানন্দবাবু দোকানে নেই। তার পুত্রটি ফোন ধরলে বাবা কোথায় গেছে, কখন ফিরবেন প্রভৃতি প্রতিটা প্রশ্নের জবাবে তার ভদ্রলোকের এক কথা, জাননি। টেলিফোন নামিয়ে হলে ফিরে এসে দেখি
বাসুমামু নিচে নেমে এসেছেন। হল কামরার মাঝামাঝি দাঁড়িয়ে আছেন তিনি, আত্মসমাহিত ভাবে। আমাদের দেখে হঠাৎ শান্তিকে বলে ওঠেন, সিঁড়ির মাথা থেকে উল্টে পড়ে গিয়ে মিস জনসন নিশ্চয়ই একটা মানসিক আঘাত পান। শারীরিক তো বটেই। তিনি কি তখন ওই ফ্লিসি আর তার বলের কথা কিছু বলেছিলেন? শান্তি রীতিমতো অবাক হয়ে যায়। আপনি কেমন করে জানলেন? হ্যাঁ, বিকারের ঘরে প্রায়ই বলতেন ফ্লিসি আর তার ওই বলের কথা। এমনকি মৃত্যুর আগে, মানে ঘন্টাখানেক আগেও তার শেষ কথা ছিল ওইটা। তখন অবশ্য তিনি ঘোর বিকারে আবোল তাবোল বলছিলেন। তার শেষ কথা ছিল, ফ্লিসি, তার বল, চীনে মাটির ফুল দামি। চীনের মাটিতে ফুল দামি? তার মানেটা আবার কি? বলে উঠলাম আমি। কোনো মানে নেই, ও তো বিকারের মধ্যে বলা কথা স্যার। বাসু সাহেব হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, পাইপটা ধরিয়ে বললেন, আর একবার ওপরে যেতে পারি কি? আমি ওই মাস্টার্স বেডরুমটা আর একবার দেখতে চাই শান্তি। আসুন না স্যার, দেখুন। শান্তি দেবী পথ দেখিয়ে আবার দ্বিতলে আমাদের নিয়ে গেলেন। গৃহকর্ত্রীর শয়নকক্ষ। বাসু সাহেব দেওয়ালের গায়ে লাগানো একটি কাচের আলমারির দিকে এগিয়ে গেলেন। সেখানে কিছু শৌখিন পোর্সেলেনের খেলনা সুন্দর করে সাজানো। তার মাঝখানে একটা কাঁচ করার ফুলদানি, তাতে একটা বিচিত্র ছবি। রুদ্ধ দ্বারের সামনে বসে আছে একটি কুকুর, নিচে লেখা, আউট অল নাইট অ্যান্ড নো কি। বাসু সাহেব বললেন, বিকারের ঘোরে তোমার কর্ত্রী চীনের মাটিতে ফুলদানি বলেনি, হয়তো বলেছিলেন চীনে মাটির ফুলদানি। শুধু শান্তি নয়, আমিও অবাক হয়ে যাই। বলি, এ কথা কেন বলছেন? মিস জনসন এ ঘরে থাকতেন, এ ফুলদানির ছবিটার কথা তার মনে পড়েছিল। ওতে একটা ভিক্টোরিয়ান রসিকতার আভাস আছে। পোষা কুকুরটা বাড়ির বাইরে অভিসারে গেছিল, আর তারপর সারা রাত বাড়ি ঢুকতে পারেনি। হয়তো ফ্লিসির ওই জাতের বদভ্যাস আছে, তাই নয়? শেষ প্রশ্নটি শান্তি দেবীকে। সে স্বীকার করল, হ্যাঁ স্যার, মাসের মধ্যে দু এক রাত সে পালিয়ে যেত, সারা রাত বাইরে কাটাতো, ভোর রাতে ফিরে এসে বাড়ির সামনে কুই কুই করত। এটা শেষবার হয়েছিল যেদিন ম্যাডাম পড়ে যান। সে রাতে ফ্লিসি কিন্তু স্যার বাড়ি ছিল না, ভোর রাতে ফিরে এসে কুই কুই করছিল। মিস মাইতি চুপিসারে নেমে এসে সদর দরজা খুলে ওকে ভেতরে নিয়ে আসে। চুপিসারে? কেন? চুপিসারে কেন? হ্যাঁ, পাছে কর্ত্রীর ঘুম ভেঙে যায়। ফ্লিসির ওই বাইরে যাওয়ার স্বভাবটা ম্যাডাম একেবারে পছন্দ করতেন না। তাই মিস মাইতি আমাদের বারণ করে দিয়েছিল আমরা যেন ওকে না জানাই যে দুর্ঘটনার রাত্রে ফ্লিসি সারা রাত বাড়িতে ছিল না। আই সি, উনি খুব হিসেবে ছিলেন, তাই না? হ্যাঁ স্যার, রোজ হিসেব রাখতেন। প্রতিদিন রাতে শোবার আগে দিনের খরচ লিখে রাখতেন। আবার কোনো কোনো বিষয়ে খুব ভুলো মানুষ ছিলেন, চিঠিপত্র লিখে পোস্ট করতে ভুলে যেতেন। এই তো দিন চারেক আগে আমি ওর তোশকের তলা থেকে একটা চিঠি পাই। চিঠি লিখে খাম বন্ধ করে ঠিকানা লিখে তোশকের নিচে গুজে রেখেছে। ম্যাজিশিয়ানের কায়দায় পকেট থেকে খরগোশ বার করার ভঙ্গিতে বাসু সাহেব তার পকেট থেকে একটা খাম বার করে বললেন, এই চিঠিখানা কি? শান্তি দেবী বজ্রা আহত হয়ে গেল। আপনি আপনি সেই পিকে বাসু? হ্যাঁ, তুমি আমার নাম শুনেছ? শুনেছি স্যার, কাটা সিরিজের অনেক গল্পে। শোনো শান্তি, এই চিঠিতে মিস পামেলা জনসন আমাকে একটা গোপন তদন্ত করতে বলেছিল। নিতান্ত দুর্ভাগ্য, চিঠিখানা তিনি সময় মতো ডাকে দিতে ভুলে যান। তুমি এটা শুক্রবারের পোস্টে দিয়েছ, আর আজ সোমবার আমি তা পেয়ে এখানে ছুটে এসেছি। ইতিমধ্যে মিস জনসন মারা গেছেন। আমি বুঝে উঠতে পারছি না এক্ষেত্রে তদন্তটা আমার পক্ষে চালিয়ে যাওয়া কর্তব্য কিনা। একটু ভেবে নিয়ে শান্তি বলে, আমি জানি স্যার ব্যাপারটা কি, মানে কি বিষয়ে তিনি আপনাকে তদন্ত করতে বলেছিলেন।
কিন্তু সেসব তো চুকে বুকে গেছে। কি বিষয়ে তদন্ত? তুমি কতটা জানো? কি জানো? সামান্য ব্যাপার স্যার, 5খানা 100 টাকার নোট চুরি যায়। কে নিয়েছে তা আমরা সবাই আন্দাজ করেছিলাম, ম্যাডামও করেছিলেন। কিন্তু সে সময় আত্মীয় স্বজনে ভরা বাড়ি তো। কি ব্যাপার, খুলে বলো দেখি। শান্তি জানালো কিভাবে নোটগুলো খোয়া যায়। কাকে যে সন্দেহ করা হয়েছিল সে কথা সে স্বীকার করলো না কিছুতেই। বারে বারে একই কথা বলল, এই তদন্ত এখন আর কোনো মানে হয় না। মরকতকুঞ্জ থেকে বেরিয়ে এসে বলি, মামু, এতক্ষণে আপনি স্থির সিদ্ধান্তে এসেছেন নিশ্চয়ই? হ্যাঁ কৌশিক, আমি স্থির সিদ্ধান্তে এসে পৌঁছেছি। বাচ্চা গেল। তাহলে কাল বাদ পরশু গোপালপুর, সব সমস্যা মিটে গেছে। সারমেয় এবং তার গেন্ডু। কেন চিঠিখানা ডেলিভারি হতে 2 মাস লাগলো? কি তদন্ত তিনি আপনাকে করতে বলেছিলেন? ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। এবার কি সোজা কলকাতা তো? না, তদন্ত আমার শেষ হয়নি এখনো। মাঝ সড়কে দাঁড়িয়ে পড়ি। মানে, এই তো বললেন আপনি স্থির সিদ্ধান্তে এসেছেন। তাই বলেছি, আমার স্থির সিদ্ধান্ত, মিস পামেলা জনসনের দুর্ঘটনার মূলে আর যাই হোক, ফ্লিসি নামের সারমেয় আর তার রক্তবর্ণের গেন্ডুক নয়। তার মানে? তার মানে আমি এমন একটা তথ্য জানি যা তুমি জানো না এখনো। হুম, সেটা কি? মরকতকুঞ্জের কাঠের সিঁড়িতে দোতলার ল্যান্ডিং এর শেষ ধাপের কাছাকাছি স্কার্টিং এ একটা পেরেক পোতা আছে কৌশিক, ধাপ থেকে 9 ইঞ্চি উঁচুতে। ওর দিকে তাকিয়ে দেখলাম আমি, কিছুই বোঝা গেল না। উনি অত্যন্ত গম্ভীর। বলি, বেশ তো, না হয় আছে, তাতে কি হলো? প্রশ্ন হচ্ছে ওখানে একটা পেরেক পোতার হেতুটা কি? হাজারটা হেতু হতে পারে, তার একটা অন্তত আমাকে শোনাও। ল্যান্ডিং এর কাছাকাছি শেষ ধাপের সই সই দেওয়ালের দিকে, ধাপ থেকে 9 ইঞ্চি উঁচুতে পেরেক পোতাটা সম্ভাব্য হেতু কি? শুধু তাই নয়, পেরেকের মাথাটা ভার্নিশ করা, যাতে সহজে নজরে না পড়ে। আপনি আপনি কি বলতে চান? কে কেন পুঁতেছে আপনি জানেন? কে পুঁতেছে জানি না, কেন পুঁতেছে জানি। কেন? সে রাতে ও বাড়িতে একাধিক আত্মীয় স্বজন ছিল কৌশিক, যারা বুড়ির মৃত্যু কামনা করেছিল। কারণ বুড়ি তখনও দ্বিতীয় উইলটা করেনি। সকলেই তার ওয়ারিশ। তারা জানতো বুড়ি সারা রাত পায়চারি করে, দোতলা থেকে একতলায় নেমে আসে। বুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেবার সবচেয়ে সহজ পন্থা, বাড়ি শুদ্ধ সবাই শুয়ে পড়ার পর সিঁড়ির শেষ ধাপে আড়াআড়ি ভাবে একটা টোন সুতো বা তার বেঁধে দেওয়া। রেলিং এর দিকে বাঁধাটা সহজ, কিন্তু দেয়ালের দিকে সেটাকে শক্ত করে বাঁধতে হলে ওয়াল বোর্ডের গায়ে একটা পেরেক পুঁততে হবে। সহজে সেটা যাতে নজরে না পড়ে তাই তার মাথাটা ভার্নিশ করে দিতে হবে। আর সারমেয় গেন্ডুকটি সিঁড়ির শেষ ধাপে রেখে দিতে হবে। বুঝেছো?